বিবেচনা করে এই পণ্যটির আমদানি শুল্ক বিদ্যমান 15% হতে বৃদ্ধি করে আমাদের দেশে তৈরি হচ্ছে। এটা প্রোটেকশন। দেশীয় ডিটারজেন্ট উৎপাদনকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল লিনিয়ার আলকাইল বেনজিন আমদানির ক্ষেত্রে মাত্র 1% আমদানি শুল্ক ধার্য করার প্রস্তাব করছি। স্থানীয় কোল্ড রোল ও কোটেড কয়েল স্থানীয় কোল্ড রোল এবং কোটেড কয়েল ও শীট উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণে কোল্ড রোল কয়েল ও শীট আমদানিতে অতিরিক্ত 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছে। কপার তার ও টিউব উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে কপারের তার আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছি এবং কপার টিউব আমদানির ক্ষেত্রে বিদ্যমান 15% আমদানি শুল্ক বৃদ্ধি করে 25% নির্ধারণের প্রস্তাব করছি। সব প্রোটেকশন দেশীয় শিল্পের। দেশীয় ফ্লোট গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় 5টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% নির্ধারণপূর্বক রেয়াদি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। দেশীয় মোটর উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে 1200 ওয়াটের নিম্ন ক্ষমতা সম্পন্ন ডিসি মোটর আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে গড়ে ওঠা টায়ার টিউব উৎপাদনকারী শিল্প খাতকে শক্তিশালী করার লক্ষ্যে উক্ত শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানের জন্য এই শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান 30% সম্পূরক শুল্ক হ্রাস করে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশের লক্ষ্যে কাঁচামাল হিসেবে কফি এক্সট্র্যাক্ট, এসেন্স ও প্রিপারেশন বাল্কে আমদানির ক্ষেত্রে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছি। আমদানি বিকল্প পলিয়েস্টার স্টেপল ফাইবার উৎপাদন শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের জন্য উদ্দেশ্যে পলিয়েস্টার স্টেপল ফাইবার পণ্যটিতে 5% আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করছি। এটা আমাদের দেশে হচ্ছে এখন, সুতরাং এটা প্রোটেকশন প্রয়োজনীয়তা আছে। প্রজ্ঞাপন সংশ্লিষ্ট কতিপয় প্রস্তাবনা শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কর রেয়াতের সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি। দেশের সামগ্রিক শিল্প স্পিকার, দেশের সামরিক শিল্প খাতের বহুমুখী সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় শিল্পের বিকাশের লক্ষ্যে শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। সেবা খাতকে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে আগাম কর অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তকরণ, জনকল্যাণমূলক সেবা খাত যেমন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিবেচনায় উৎপাদনকারী শিল্পের ন্যায় সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকেও মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি। এর ফলে স্বাস্থ্যসেবা ও শিক্ষার খরচ কমবে। ইটিপি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় রাসায়নিক আমদানিতে বিদ্যমান শুল্ক অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2027 পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক কয়লা আমদানিতে রেয়াতির সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ বৃদ্ধি। মাননীয় স্পিকার, দেশের বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুতের দাম সহনশীল রাখার লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক কয়লা আমদানিতে শুল্ক কর রেয়াতির সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। মূল্য সংযোজন কর ও সংক্রান্ত প্রস্তাবনা। মাননীয় স্পিকার,
বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থা গঠনের লক্ষ্যে মূল্য সংযোজন কর খাতে নিম্নরূপ প্রস্তাবসমূহ মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের টার্নওভার কর প্রদানের সহজ বিধান। মাননীয় স্পিকার, ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেট ভিত্তিক, এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেট ভিত্তিক ব্যবসার ধরন আর্থিক সক্ষমতাকে বিবেচনা রেখে ফ্ল্যাট রেটে সীমিত পরিমাণে সুনির্দিষ্ট টার্নওভার কর প্রদানের বিধান করার প্রস্তাব করছি। এর ফলে হয়রানি মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে কর পরিশোধ সহজ হবে এবং জনগণ স্বপ্রণোদিত হয়ে গর্বিত করদাতা হিসাবে কর প্রদানে এগিয়ে আসবে। এটা এমন খুবই কম, কিন্তু এটার মাধ্যমে বিশাল নেটওয়ার্ক হবে যারা ভবিষ্যতের করদানে উৎসাহিত হবে। জুয়েলারি খাতে সুনির্দিষ্ট ভ্যাটের বিধান প্রণয়ন। জুয়েলারি সেবার বিপরীতে 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসাবে 2500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করছি। আজকাল বোধহয় বেশি স্বর্ণ ব্যবহার করা হয় না মনে হচ্ছে। ব্যাংক স্থিতির উপর প্রযোজ্য আবগারি শুল্ক। বর্তমানে 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি অব্যাহতি রয়েছে। 3 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি আছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি প্রদানের স্বার্থে অব্যাহতির সীমা 3 লক্ষ টাকা হতে বৃদ্ধিপূর্বক 4 লক্ষ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এছাড়াও একটি লোন অ্যাকাউন্ট এর বিপরীতে শুধুমাত্র একবারেই আবগারি শুল্ক কর্তন করার বিধান প্রণয়নের প্রস্তাব করছি। প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্যকে অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, দেশের লক্ষ লক্ষ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কন্টেন্ট তৈরি করে আয় করছেন। তারা দেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে স্টার্টআপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির জন্য নিম্নোক্ত প্রস্তাব করছি। স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে 15% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে 15% ভ্যাট ও স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। উক্ত অব্যাহতির মেয়াদ 30 জুন 2035 পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, 2035 পর্যন্ত একটা দীর্ঘ সময় পাবে আমাদের নতুন প্রজন্ম এই এলাকাগুলোতে তাদের যে ক্যারিয়ার পাথ গঠন করতে তাদের জন্য সহজ হবে। এটা কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার কর্তৃক প্রদত্ত সেবার উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছি। এটা সবার জন্য। সিমের উপর সুনির্দিষ্ট কর প্রত্যাহার। আইসিটিকে ট্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার এ খাতে ট্যাক্স, ভ্যাট, লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে টেলিকম সেক্টরে করের হার প্রায় 50% এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় 25%। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি। তাই এই খাতের বিকাশে সরকার এ ধরনের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসাবে দেশের সাধারণ মানুষের নিকট মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের উপর আরোপিত 300 টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি।
এখন থেকে সিম ফ্রি, আর টাকা দিতে হবে না। ফলশ্রুতিতে আগামী অর্থ বছরে মোট 1200 কোটি টাকা রাজস্ব হ্রাস হবে। সরকারের 1200 কোটি টাকা রাজস্ব হ্রাস হবে। মাননীয় স্পিকার, কৃষিখাতে অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, কৃষিকাজে ব্যবহৃত সকল সারের ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য 7.5% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এই কার্যে ব্যবহার্য সকল ধরনের কীটনাশকের আমদানি পর্যায়ে প্রযোজ্য 7.5% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। স্বাস্থ্য খাতে অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আউট অফ পকেট এক্সপেন্ডিচার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জনসাধারণের চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানিকৃত হার্টের রিং বা স্ট্যান্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্স এর সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে 10% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব। এর ফলে প্রতিটি হার্টের রিং বা স্ট্যান্টের মূল্য প্রায় 20,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্স এর মূল্য প্রায় 5,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার্য ব্লাড টিউবিং সেট ফর হিমোডায়ালিসিসের আমদানি পর্যায়ে প্রযোজ্য 7.5% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এর ফলে কিডনি ডায়ালিসিসের খরচ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে। মাননীয় স্পিকার, দেশীয় শিল্প বিকাশের গতিশীলতা আনার স্বার্থে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে মূসক অব্যাহতির সুবিধা 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টোনার ইত্যাদি প্রযুক্তি নির্ভর পণ্যের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি সুবিধা 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। আইসি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি হাইব্রিড গাড়ি, প্লাগ ইন হাইব্রিড গাড়ি, 3 হুইলার, 4 হুইলার, ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাস ও ট্রাকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে 2030 সাল পর্যন্ত মূসক অব্যাহতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। মেট্রো রেল সেবার উপর মূসক অব্যাহতির মেয়াদ 30 জুন 2028 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। ভ্যাটের আওতা বৃদ্ধি। ভ্যাটের আওতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়িক কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করার জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। এখানে এক্সামশন আছে যাদের যাদের প্রয়োজন, এটা পরবর্তীতে আমরা আলোচনা করতে পারবো। মাননীয় স্পিকার, রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012 এর তফসিল সমূহে নিম্নোক্ত সংশোধনের প্রস্তাব করছি। বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের হিমায়িত মাছের আমদানি পর্যায়ে 15% মূসক আরোপের প্রস্তাব করছি। বৃক্ষ অথবা অংশ সুগন্ধ নির্যাস আমদানি পর্যায়ে 15% মূসক আরোপের প্রস্তাব করছি। বিভিন্ন ধরনের এমএস প্রোডাক্ট রড এর উৎপাদন পর্যায়ে বিদ্যমান সুনির্দিষ্ট ভ্যাট কিছুটা বৃদ্ধির প্রস্তাব করছি, সামান্য হবে, এটা বেশি না। তামাক কর, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য ঝুঁকির সর্বোচ্চ সমন্বয়। তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি। সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্ন স্তরের ক্ষেত্রে প্রতি 10 শলাকা 62 টাকা,
মধ্যম স্তর 92 টাকা, উচ্চ স্তর 160 টাকা এবং অতি উচ্চ স্তর 210 টাকা নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো এর উপর নিম্নলিখিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ 500 টাকা সর্বোচ্চ খুচরা মূল্য, নিকোটিন পাউচ সর্বোচ্চ খুচরা মূল্য 500 টাকা, প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার 40%। হিটেড টোব্যাকো 210 টাকা প্রতি 10 শালক, প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার 67%। অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্য ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করছি। আমরা একেবারে সেই তামাকের ফিল্ড থেকে ট্র্যাক করে শেষ পর্যন্ত মার্কেটে আসা পর্যন্ত এটাকে আমরা ট্র্যাকের মধ্যে রাখব। বিনিয়ন্ত্রণকরণ, ডিরেগুলেশন এর মাধ্যমে ব্যবসা সহজীকরণ। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচনী অঙ্গীকারে ব্যবসায়ী সহায়ক পরিবেশ উন্নয়নে বিনিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডিরেগুলেশন এর মূল লক্ষ্য হল বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবাকে সহজ, দ্রুত, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য করা। আমরা বিনিয়ন্ত্রণের লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন খাতভিত্তিক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছি, সেগুলো আমি এখানে একে একে উপস্থাপন করছি। বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজীকরণ উদ্যোগ। মাননীয় স্পিকার, বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজ করতে আমরা কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছি, যেমন ব্যবসা শুরু ও পরিচালনার সময় ব্যয় ও অনিশ্চয়তা কমাতে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইন ভিত্তিক সিঙ্গেল উইন্ডো ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অনলাইন প্ল্যাটফর্মে আবেদন দাখিল হতে শুরু করে লাইসেন্স প্রদানের সকল প্রক্রিয়া সর্বোচ্চ 7 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সংস্থা মতামত না দাবি, অনাপত্তি বা ছাড়পত্র না দিলে প্রযোজ্য ক্ষেত্রে সম্মতি আছে ধরে নিয়ে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কোম্পানি নিবন্ধন সেবার ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। 48 ঘন্টা। বিদেশি বিশেষজ্ঞ দক্ষ জনবলের ওয়ার্ক পারমিট 7 দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা 10 দিনের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হবে। বিনিয়োগকারীর আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক আস্থা বাড়াতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তি হালনাগাদ ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে। নির্বাচিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা প্যাকেজ চালু করা হবে, যাতে দ্রুত কলকারখানা স্থাপন, উৎপাদন শুরু করা যায়। বিদেশ থেকে যারা কাজ করতেছে, বিদেশি কর্মীর নিরাপত্তা ছাড়পত্রের আবেদন ও যাচাই প্রক্রিয়া পৃথকভাবে অনলাইন ভিত্তিক ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আওতায় আনা হবে। ব্যবসা সহজীকরণের লক্ষ্যে আমরা আয়কর, কাস্টমস, ভ্যাট ব্যবস্থা সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, যেমন আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ। মাননীয় স্পিকার, ব্যক্তি করদাতাদের পাশাপাশি আগামী অর্থবছরে কোম্পানি করদাতাদের কর্পোরেট রিটার্ন অনলাইনে দাখিলের ব্যবস্থা করা হবে। করদাতারা সারা বছর ব্যাপী রিটার্ন দাখিল করতে পারবেন। আগে
একটা সময় পর্যন্ত লিমিটেড ছিল, এখন সারা বছর তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। বছরের শুরুর দিকে রিটার্ন দাখিল করলে কর প্রণোদনা পাবেন। যারা শুরুর দিকে করবে তারা কিছু বেনিফিট পাবে, কিন্তু সবাই সারা বছর করতে পারবে। করদাতার উৎস কর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবে। এটা আবার একটু পরিষ্কার করি, এটা নিয়ে অনেক জনমনে প্রশ্ন আছে। তো করদাতার উৎস কর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। এই রিফান্ড হবে অটোমেটেড ও ফেসলেস, কারো কাছে যেতে হবে না, অটোমেটেড অ্যান্ড ফেসলেস। আয়কর এবং ভ্যাট অডিটের ক্ষেত্রে রিস্ক বেসড সিলেকশন ক্রাইটেরিয়া এর ভিত্তিতে ব্যক্তি হস্তক্ষেপ ছাড়াই উইদাউট হিউম্যান ইন্টারভেনশন সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে নির্বাচন করা হবে। দ্বৈত কর পরিহার চুক্তির প্রয়োজনীয় দলিলের ভিত্তিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে অটোমেটেড পদ্ধতিতে অনলাইনে বিদেশি বিনিয়োগকারীগণ ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হবে। আসিকোদা ওয়ার্ল্ড এবং ই রিটার্ন সিস্টেমের মাধ্যমে আন্তঃসংযোগ স্থাপন করা হবে, হয়েছে অলরেডি ইতিমধ্যে। উৎস কর কর্তন না করার কারণে করদাতার দাবিকৃত খরচ অনুমোদন না করার বিদ্যমান বিধান বাতিল করার প্রস্তাব করছি। ব্যবসা খাতের আয় পরিগণনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে অ্যাক্রুয়াল ভিত্তিতে সুদ ব্যয় অনুমোদনের বিধান প্রস্তাব করছি। এটা যে অ্যাক্রুয়াল হচ্ছে, যেটা পেমেন্ট করে নাই কিন্তু ডিউ হয়ে গেছে, ওইটা তারা তাদের অ্যাকাউন্টে এটা ব্যবহার করতে পারবে, হিসাবের মধ্যে আনতে পারবে। করদাতাগণের কর দায় হ্রাসকল্পে ব্যবসায়িক কার্যক্রমের কতিপয় আবশ্যিক খরচ, যেমন পারকুইজিট আপ্যায়ন ব্যয়, ফ্রি স্যাম্পল বাবদ খরচ, প্রচারণামূলক খরচ, অনুমোদনের সীমা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি করার প্রস্তাব করছি। আয়কর সংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতা বিস্তৃত করার প্রস্তাব করছি। আয়কর সংক্রান্ত যেগুলো কোর্টে যায়, এগুলোকে আমরা অল্টারনেটিভ আউট অফ কোর্ট করার জন্য একটা ব্যবস্থা নিচ্ছি, চেষ্টা করা হচ্ছে। কাস্টম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে কাস্টমস বন্ড প্রথা ব্যাক টু ব্যাক এলসির ভিত্তিতে শুল্ক মুক্তভাবে কাঁচামাল আমদানি ব্যবস্থা চালু করেছিলেন। এ খাতের পাশাপাশি অন্যান্য সকল রপ্তানিমুখী খাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে তাদেরও কাস্টমস বন্ডের সুবিধা চালুর প্রস্তাব করছি। ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে শতভাগ রপ্তানিমুখী কমপ্লায়েন্ট পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতি বছর বন্ডের অডিটের বাধ্যবাধকতা রহিত করার প্রস্তাব করছি। প্রত্যেক বছর অডিট বন্ডগুলোতে একটা হ্যারাসমেন্ট সৃষ্টি হয়, দুর্নীতির সৃষ্টি হয়, এটার আমরা এটা রহিত করার প্রস্তাব করেছি। তৈরি পোশাক শিল্পের ন্যায় শতভাগ রপ্তানিমুখী লেদার গুডস, ফুটওয়্যার শিল্প প্রতিষ্ঠান, টাওয়েল, লিনেন, হোম টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের জেনারেল বন্ডের মেয়াদ 1 বছরের স্থলে 3 বছর করার প্রস্তাব করছি, এভরি 3 ইয়ার্স। বন্ডেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য জাহাজীকরণের মেয়াদোত্তীর্ণ অনন্য 48 ঘন্টা পূর্বে ইউটিলাইজেশন পারমিশন বা ইউপি গ্রহণের পরিবর্তে 24 ঘন্টা পূর্বে করার প্রস্তাব করছি, সময়টা আরও যাতে তাদের হাতে থাকে। জুয়েলারি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি এবং তা হতে প্রস্তুতকৃত জুয়েলারি রপ্তানি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ, নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতির আওতায়
একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। আমরা আমাদের দেশে জুয়েলারি এক্সপোর্ট করার যথেষ্ট স্কোপ আছে, কিন্তু বিগত দিনে আমরা সেই সুযোগ সৃষ্টি হয়তো তারা পায়নি, তারা সুযোগটা পায়নি। এখন আমাদের অনেক গোল্ড স্মিথ আমাদের পাশের দেশে গিয়ে ওখানে ভারতের রপ্তানিতে সহায়তা করছে। আশা করি আমরা সেটা করতে পারবো ইনশাআল্লাহ। রপ্তানিমুখী শিল্পের প্রসার, রপ্তানি পণ্যের বৈচিত্র্যায়নের জন্য নতুন 10টি খাতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ প্রদান করার প্রস্তাব করছি। যারা বন্ডেড ওয়ারহাউস নিতে চাইবে না, তারা গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্তভাবে আমদানি করতে পারবে, কোনো সমস্যা নাই। দুটাই অপশন আছে। কেবলমাত্র ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে পণ্য রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম 30% মূল্য সংযোজন ভ্যালু এডিশন করার আইনি বাধ্যবাধকতা বিলোপ করার প্রস্তাব করছি। আগে ভ্যালু এডিশনের একটা কম্পালশন ছিল, সেটা আমরা তুলে দিচ্ছি। অথরাইজড ইকোনমিক অপারেটর প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সিস্টেম বেসড সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে পণ্য খালাসের হার বর্তমানের তুলনায় দ্বিগুণ করার প্রস্তাব করছি। আমদানি পণ্য ছাড়করণের ক্ষেত্রে আমদানিকৃত পণ্যের সঠিকতা ও গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে সরকারি ল্যাবের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ও ISO স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিগুলিতেও পণ্য পরীক্ষার সুযোগ রেখে নতুন বিধান করার প্রস্তাব করছি। শেষ প্রায়, আর বেশিক্ষণ লাগবে না। মূল্য সংযোজন কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ। মাননীয় স্পিকার, মূসক রিফান্ড আবেদন গ্রহণ, যাচাই, অনুমোদন ও মূসক ফেরতের অর্থ IBAS++ এর মাধ্যমে করদাতার ব্যাংক হিসাবে জমা ইত্যাদি অটোমেটেড প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হবে। মূসক অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে ফেরত যাবে। আগামী অর্থ বছরের শুরু থেকে আয়করের রিটার্ন এর ন্যায় ভ্যাট সিস্টেম হতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। ক্ষুদ্র ভ্যাটদাতাদের জন্য সহজে মূসক দাখিলপত্র দাখিলের সুবিধার্থে আলাদা ভ্যাট রিটার্ন ফর্ম প্রবর্তন করা হবে, যাতে তারা অতি সহজে অল্প কিছু তথ্য পূরণ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারে। ভ্যাট সিস্টেমে আবেদন করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী শনাক্তকরণ সংখ্যা BIN প্রদান করার লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধন হতে এক ক্লিকেই ভ্যাট আপিল ট্রাইব্যুনাল ও হাইকোর্টে আপিল দায়েরের ক্ষেত্রে জমাকৃত কর উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা এবং এক্ষেত্রে কর কর্মকর্তাদের ডিসক্রিশনারি পাওয়ার বিলোপ করার প্রস্তাব করছি। অর্থ প্রত্যাবর্তন, বৈদেশিক লেনদেন ও আর্থিক লেনদেন সহজীকরণের উদ্যোগ। মাননীয় স্পিকার, বিদেশি বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি, বৈদেশিক লেনদেন সহজীকরণ, ব্যাংকিং সেবা দ্রুততর করা এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে কার্যকর করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করছি। অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার হস্তান্তর ও মূলধন প্রত্যাবাসন সহজ করা হয়েছে। 1 কোটি টাকা পর্যন্ত ভ্যালুয়েশন রিপোর্ট লাগবে না এবং 100 কোটি টাকা পর্যন্ত ডিল ভ্যালু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই রিপেট্রিয়েশন করা যাবে। বড় অঙ্কের লেনদেনের শেয়ারের মূল্য নির্ধারণকে আরও নিরপেক্ষ করতে লাইসেন্স ভ্যালুয়েশন ফার্মস ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈদেশিক বাণিজ্যের সময় ও ব্যয় কমাতে নির্ভরযোগ্য আমদানিকারক ও কম ঝুঁকির পণ্যের ক্ষেত্রে ঋণপত্রের বাধ্যবাধকতা ব্যবহার ধাপে ধাপে শিথিল করার বিষয় বিবেচনা করা হচ্ছে। যারা ক্রেডিবল ব্যবসায়ী তাদের জন্য হয়তো ক্রমান্বয়ে আমাদের LC খোলার প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের সঙ্গে সমন্বয় সাধন করে ব্যাংক, মোবাইল ভিত্তিক আর্থিক সেবা, পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সেবা মাধ্যমের মধ্যে লেনদেন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তোলা হবে। শেষের দিকে লোন চালুর মাধ্যমে সম্পূর্ণ
ই লোন চালুর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণ 12 মাস মেয়াদে দেওয়া যাবে। এতে ক্ষুদ্র ঋণ প্রাপ্তি সহজ হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে। আমরা যে ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি সাধারণ মানুষের জন্য, এটা সহায়ক ভূমিকা পালন করবে। খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে প্রিস্যুট মেডিয়েশন বা মামলা পূর্ব মধ্যস্থতা ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। এতে ঋণ সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ হবে আউট অফ কোর্ট। পুঁজিবাজারে মূলধন সংগ্রহ সহজীকরণের পদক্ষেপ। মাননীয় স্পিকার, পুঁজিবাজারকে আরও গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক, আস্থাভিত্তিক করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সহজ করতে অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদন ও পরিপালন সংক্রান্ত অস্পষ্টতা কমানো হচ্ছে। আইপিও প্রক্রিয়া সময় নির্ধারিত ও প্রযুক্তি নির্ভর করা হবে। আইপিও প্রক্রিয়াটাকে এখন এখানে অনেক দীর্ঘসূত্রিতা আছে, এটাকে সময় নির্ধারিত করে দেওয়া হবে। আবেদন দাখিল, আনুষঙ্গিক দলিলাদি যাচাই বাছাই, ফি পরিশোধ, সংশোধন, অনুমোদনের ধাপ অনলাইনে সম্পন্ন করা হবে। কোনো পেপার থাকবে না এখানে, এভরিথিং উইল বি অনলাইন। ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে করা হবে। পুরো বিষয়টাকে ক্যাপিটাল মার্কেটে ডিজিটালাইজড করা হবে। পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানো হবে। কোম্পানি বন্ড বাজার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড, মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর ব্যবস্থা করা হবে। সরকারি ও বেসরকারি দীর্ঘমেয়াদী প্রকল্প অর্থায়নে বন্ড, সুকুক, অবকাঠামো তহবিল সহ বিভিন্ন ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্টস এর ব্যবহার বাড়ানো হবে। বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক, ব্রোকার, সংশ্লিষ্ট সংস্থার তথ্য ব্যবস্থার সমন্বয় জোরদার করা হবে। দেশীয় কোম্পানির জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ, রিজিওনাল ডুয়েল লিস্টিংয়ের সম্ভাবনা যাচাই করা হবে। নিরীক্ষক, মূল্যায়নকারী, ইস্যু ম্যানেজার সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রফেশনাল লাইবিলিটি ফ্রেমওয়ার্ক এবং লাইবিলিটি ইন্স্যুরেন্স প্রবর্তন করা হবে। পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় সেটেলমেন্ট টাইম বর্তমানে T+2 থেকে ধাপে ধাপে কমিয়ে T+0 করা হবে। বৈধ বিদেশি বিনিয়োগের মুনাফা এবং নন রেসিডেন্ট ইনভেস্টর্স টাকা অ্যাকাউন্ট এর মাধ্যমে ক্রয়কৃত শেয়ার বা সিকিউরিটিজ বিক্রয়লব্ধ অর্থ প্রত্যাবর্তন ও পুনঃবিনিয়োগের প্রক্রিয়া এক কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। নির্মাণ পরিবেশ, স্থানীয় অনুমোদন ও প্রতিপালন সহজীকরণ উদ্যোগ। মাননীয় স্পিকার, শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি সেবাসমূহ সহজ ও সমন্বিত করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করছি। শিল্প কলকারখানার স্থান নির্বাচন সংক্রান্ত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্রের আবেদন অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। নির্মাণ, অগ্নি নিরাপত্তা, পরিবেশ, ভূমি নকশা অনুমোদনের জন্য সমন্বিত সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হবে। এতে একই প্রকল্পে পৃথক পৃথক আবেদন ও বারবার পরিদর্শনের প্রয়োজন কমবে। অনুমোদন ও যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রে নীতিমালা জারিপূর্বক ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি, রিস্ক অ্যাসেসমেন্ট সিস্টেম চালু করা হবে। ক্ষুদ্র অতি ক্ষুদ্র নবীন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নপূর্বক সহজ প্রতিপালন কাঠামো, কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক প্রবর্তন করা হবে। নবীন উদ্যোক্তাদের জন্য বিষয়গুলো আরও সহজ করা হবে। অনানুষ্ঠানিক খাতের ছোট উদ্যোক্তাদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনার সুবিধা, তাদের জন্য প্রযোজ্য লাইসেন্স গ্রহণ, নবায়ন, নিয়মিত প্রতিপালনের শর্ত সহজ করা হবে। মাননীয় স্পিকার, আমরা এই সকল বিনিয়ন্ত্রণ, এই সমস্ত ডিরেগুলেশন কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স
গঠন করব। এছাড়াও এই কার্যক্রমসমূহ যথাযথ মনিটরিংয়ের লক্ষ্যে একটি ডেডিকেটেড ওয়েবসাইট প্রণয়ন করছি, যেখানে সেবা গ্রহীতাগণ সরাসরি সেবা প্রদান বিষয়ে অনিয়ম বা অভিযোগ দাখিল করতে এবং তার প্রতিকার সম্পর্কে জানতে পারবেন। সো এটা খালি আমরা করছি না, আমরা এটাকে ফলো আপ করে এটা এক্সিকিউশনটা এনশিওর করতে চাচ্ছি। এ সকল সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে ব্যবসা শুরু ও পরিচালনা সহজ হবে, কস্ট অফ ডুইং বিজনেস কমবে এবং সামগ্রিকভাবে ইজ অফ ডুইং বিজনেস বৃদ্ধি পাবে। এর ফলে বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থানে নতুন গতি আসবে। মাননীয় স্পিকার, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, দেশের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, নারী, তরুণ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রবাসী এবং জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিক পদক্ষেপ, অর্থনৈতিক সংস্কারের সাহসী উদ্যোগ এবং জাতীয় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে অগ্রসর হবে। আমাদের প্রত্যয় এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সুযোগের দ্বার সবার জন্য উন্মুক্ত থাকবে, উদ্যোগ ও উদ্ভাবন উৎসাহিত হবে, পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, অর্থনৈতিক অগ্রগতির সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যাবে। অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ডিরেগুলেশন এবং জনগণের ক্ষমতায়নের ভিত্তিতেই আমরা একটি সমৃদ্ধ, আত্মবিশ্বাসী বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি, সৃজনশীলতা, উদ্যোগই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। সেই শক্তিকে বিকশিত করার মধ্য দিয়েই আমরা গণমানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সমস্যার সমাধান করতে চাই এবং সম্মিলিত প্রয়াসে গড়ে তুলতে চাই গণ আকাঙ্ক্ষার এক স্বনির্ভর, মর্যাদাবান বাংলাদেশ। আমরা চাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের গৌরব হোক সকলের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার অপঠিত অংশ পঠিত বলে গণ্য হলো এবং বাজেটের সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপিত হলো। সদস্যবৃন্দ, 2025-2026 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2026-2027 অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপিত হলো। দিনের কর্মসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল, অর্থ বিল 2026 সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকর
করণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত একটি বিল অর্থ বিল 2026 সংসদে উত্থাপন করছি। অর্থ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 31শে জ্যৈষ্ঠ 1433 14 জুন 2026 তারিখ রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।